এবং বিক্রিকৃত যে টাকা আছে যে পদ্ধতিতে আদায় করা হয় বাজেয়াপ্ত আমানত বা বন্ডের অধীন টাকা এবং একই পদ্ধতিতেও কিন্তু আদালত আদায় করবে এবং আদায়কৃত অর্থ বিক্রেতাকে প্রদান করবে। এটা হচ্ছে মূলত এই ধারার বা এই সেকশনের স্পিরিট। এখন এই সংক্রান্ত কতিপয় জাজমেন্ট আছে, মামলা আছে যেগুলো রিপোর্টেড হয়েছে, আমাদের মহামান্য হাইকোর্টের জাজমেন্ট আছে, অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যাতে উপকৃত হওয়া যায় কিছুটা হলেও। জালালউদ্দিন আহমেদ ভার্সেস এমডি সেলিম হুসাইন, এটা একটা জাজমেন্ট আছে। এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে অর্থ আইন আদালত আইন 2003-এর ধারাবাহিক আলোচনার 17তম পর্বে আপনাদের সাথে আছি আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, অর্থাৎ সেকশন 32 নিয়ে, অর্থাৎ জারির বিরুদ্ধে আপত্তি সংক্রান্ত বিষয়। এই ধারার এক উপধারায় বলা আছে যে দেওয়ানি কার্যবিধি আইনের বিধান মতে দাবি যদি পেশ করে কেউ, তাহলে আদালত কর্তৃক সরাসরি খারিজ না করলে ডিক্রিদার যিনি আছেন উনি 30 দিনের মধ্যে লিখিত আপত্তি দায়ের করিয়া সেটা শুনানি দাবি করতে পারবে। আবার এই ধারার সেকশন 32 এর সাবসেকশন 2-তে আমরা দেখতে পাই প্রিয় দর্শক যে লিখিত দাবি যদি পেশ করা হয় সেক্ষেত্রে দরখাস্তকারী যিনি হবেন বা ডিক্রিকৃত যে অর্থের অথবা ডিক্রিকৃত যে অর্থ আছে সেটার আংশিক ইতিমধ্যে যদি আদায় হয়ে থাকে, তাহলে অনাদায়ী যে অংশ আছে সেটা 10%-এর সমপরিমাণ জামানত বা বন্ড দাখিল করবে এবং জামানত বা বন্ড দাখিল না করলে উক্ত দাবি কিন্তু অগ্রাহ্য হবে। এইটার কথাই এখানে বলা হয়েছে প্রিয় দর্শক। আর সেকশন 32 এর আমরা সাবসেকশন 3-তে যেটা দেখি, উপধারা 3-এ অর্থ ঋণ আদালত কিন্তু লিখিত দাবি গ্রহণ করলে বা লিখিত যে দাবিটা দেওয়া হবে বা আপত্তি দাখিল করা হবে সেটা 30 দিনের মধ্যে কিন্তু তা নিষ্পত্তি করবে এবং কোনো কারণে যদি 30 দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে ব্যর্থ হয় তাহলে আরো 30 দিন কিন্তু বর্ধিত করতে পারবে, সেটা আদালতের এখতিয়ার আছে। এই আইনে সেটা দেওয়া আছে। সেকশন 32 এর আমরা সাবসেকশন 4 কিন্তু প্রিয় দর্শক দেখতে পাই যে সেখানে আমরা এটাও জানি যে লিখিত আপত্তি নিষ্পন্ন বা নিষ্পত্তি করার পর আদালত যদি বুঝতে পারে যে দরখাস্তটি ডিক্রিদারের পাওনা বিলম্বিত বা এটা প্রতিহত করার জন্য একটা অসৎ উদ্দেশ্য বা অসাধু উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল, তাহলে কিন্তু আদালত দরখাস্ত খারিজ করার সময় একই আদেশ দ্বারাই কিন্তু দাখিলকৃত যে জামানত বা বন্ড আছে সেটা বাজেয়াপ্ত করবে এবং ডিক্রিকৃত যে টাকা আছে যে পদ্ধতিতে আদায় করা হয় বাজেয়াপ্ত আমানত বা বন্ডের অধীন টাকা এবং একই পদ্ধতিতেও কিন্তু আদালত আদায় করবে এবং আদায়কৃত অর্থ ডিক্রিদারকে প্রদান করবে। এটা হচ্ছে মূলত এই ধারার বা এই সেকশনের স্পিরিট। এখন এই সংক্রান্ত কতিপয় জাজমেন্ট আছে, মামলা আছে যেগুলো রিপোর্টেড হয়েছে, আমাদের মহামান্য হাইকোর্টের জাজমেন্ট আছে, অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যাতে উপকৃত হওয়া যায় কিছুটা হলেও। জালালউদ্দিন আহমেদ ভার্সেস এমডি সেলিম হুসাইন, এটা একটা জাজমেন্ট আছে। এটা মিস্টার জাস্টিস এস.কে. সিনহা সাহেব এই জাজমেন্টটা দিয়েছেন, অথর জাজ। উনি পেজ নাম্বার এটা এডিসিতে রিপোর্টেড হয়েছে। আব্দুল হাকিম ভার্সেস জুবেদা বেগম এবং এনাদার 18 DLR এটা কিন্তু রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 535 প্রিয় দর্শক। আর তানজিনা খাতুন ভার্সেস নবারুদ্দিন and others, এটা 10 BLD-তে এটা রিপোর্টেড হয়েছে। 1990 সালের কেস, হাইকোর্ট ডিভিশনের 250 নম্বর পেজে এটা পাবেন। মেসার্স আর আহমেদ এন্ড সন্স ভার্সেস মেসার্স ইস্টার্ন টেকনিক্স এন্ড আদার্স, এটা 1 BLG অর্থাৎ 1981 সনের কেস, অনেক আগের কেস যদিও। হাইকোর্ট ডিভিশনের পেজ নাম্বার 87 আপনারা পেয়ে যাবেন। ত্রিপুরা মহাজন ব্যাংক লিমিটেড ভার্সেস সুনীল কুমার রাজগারিয়া এন্ড আদার্স, এটা 11 BLG 1991 সনের কেস, হাইকোর্ট ডিভিশনের 479 পেজ নাম্বার। কাজল দাস সুরমা ভার্সেস আদার্স এন্ড প্রদীপ দাস এলায়েন্স এন্ড শম্ভু এন্ড আদার্স 9 BLG, এটা 1989 সনের কেস, হাইকোর্ট ডিভিশনের 162 নম্বর পেজে কিন্তু এটা রিপোর্টেড হয়েছে। রাশিদা মাহবুব ভার্সেস আইএফআইসি ব্যাংক লিমিটেড, এটা একটা রেট পিটিশন করা হয়েছিল যদিও 13 BLC-তে এটা রিপোর্টেড হয়েছে 2008 সালে, অ্যাপিলেট ডিভিশনে 78 নম্বর পেজে। হারুনুর রশিদ বিয়া ভার্সেস পোভালি ব্যাংক লিমিটেড, এটা represented by the manager Lakshmipur branch and others,
এটা 16 MLR রিপোর্টেড হয়েছে, যদি MLR এখন বন্ধ হয়ে গিয়েছে। 2011 সালের মামলা, এটা হাইকোর্ট ডিভিশনের কেস, এটা 209 নম্বর পেজ থেকে এটা আপনারা পেয়ে যাবেন। আরেকটি মামলার কথা আমাদের বলতেই হয়, শামসুদ্দিন আহমেদ ভার্সেস সিটি ব্যাংক লিমিটেড, এটা 18 BLC তে রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 30, অর্থাৎ 30 নম্বর পেজ আপনারা পেয়ে যাবেন। আরো একটি কেসের কথা বলা যায়, জনতা ব্যাংক ভার্সেস এমডি সেকান্দর, এটা 18 BLC তে 793 নম্বর পেজ আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, রৌশন আরা বেগম ভার্সেস রূপালী ব্যাংক লিমিটেড আরো একটি মামলা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 68 DLR এ রিপোর্টেড হয়েছে। এবং প্রমোদা সুন্দরী সেন কল্যাণ ট্রাস্ট ভার্সেস রংপুর ভার্সেস মমতাজ জাফর আহমেদ, এইটাও একটা গুরুত্বপূর্ণ মামলা, 68 DLR এ 53 পেজ নম্বরের। প্রিয় দর্শক, আপনারা এটা রেফারেন্স পেয়ে যাবেন। ডক্টর এমডি হাবিবুজ্জামান চৌধুরী ভার্সেস বাংলাদেশ, এই মামলাটি 64 DLR এ রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার সম্ভবত 281। প্রিয় দর্শক, রূপালী ব্যাংক লিমিটেড এন্ড অর্থ ঋণ আদালত চট্টগ্রামের একটি মামলা কিন্তু 9 DLR এ পেজ নাম্বার 178 এ রিপোর্টেড হয়েছে। প্রিয় দর্শক, মোল্লা শহীদুল ইসলাম ভার্সেস এমডি মনসুর রহমান, এটা রিপোর্টেড হয়েছে 57 DLR এ, বেশি দিনের মামলা নয়, অর্থাৎ 164 নম্বর পেজে। প্রিয় দর্শক, এটা পেয়ে যাবেন DLR এর। গিয়াসউদ্দিন চৌধুরী ভার্সেস বাংলাদেশ represented by the Secretary Ministry of Law, অর্থাৎ 66 DLR অ্যাপেলেট ডিভিশনের কেস কিন্তু এটা 213 নম্বর পেজে। প্রিয় দর্শক, এই মামলাটার রেফারেন্স পেয়ে যাবেন। সাইফুল ইসলাম ভার্সেস বাংলাদেশ, অর্থাৎ 17 BLC তে আরো একটি কেস রয়েছে। প্রিয় দর্শক, 598 নম্বর পেজে, 58 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন। আমজি হুমায়ুন কবির ভার্সেস সোনালী ব্যাংক লিমিটেড, এটা 9 ADC পেজ নাম্বার 335 এ রিপোর্টেড হয়েছে, অর্থাৎ অ্যাপেলেট ডিভিশনের কেস 9 ADC 335 নম্বর পেজে এটা রিপোর্টেড হয়েছে। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি আশা করি আপনাদের উপকারে আসবে। এখানে অনেকগুলো মামলার রেফারেন্স দিয়েছি, আপনারা রেফারেন্সগুলো নিয়ে চেক করে আপনারা সেই জার্নালগুলো থেকে, ল জার্নালগুলো থেকে আপনারা যে উচ্চ আদালতের যে জাজমেন্টগুলো আছে এগুলো দেখতে পারবেন। পেশাজীবী যারা আছেন, আইনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, দেখছেন, শুনছেন, এবং লিটিগেন্ট পিপল বা আমার এই আলোচনা যারা নিয়মিত দেখেন, আশা করি তাদের প্রত্যেকের উপকারে আসবে। আজকের এই অর্থ ঋণ আদালত আইন 2003-এর 17তম যেই পার্ট ধারাবাহিক আলোচনা, সেটাতে আমরা চেষ্টা করেছি সেকশন 32টাকে একটু টুইস্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি পরবর্তী আলোচনায় আপনাদের সাথে আমি আবার হাজির হব, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আরেকটি বিষয় বারবার বলতে হয়, যার যার দায়িত্ব চলুন আমরা যথাযথভাবে পালন করি, আর দুর্নীতিটাকে একটু চলেন জাদু করে রেখে দিই। ধন্যবাদ।